এই সরকারকে আদালতের ভাষা হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। যদি আপনি এই ব্যাপারটা না বোঝেন তাহলে আগে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই ব্যাপারটা বুঝে আসেন। জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। প্লেটো অ্যারিস্টটলের ভূমিকা পালন করেন, এই কথা বলবেন না। নো নো, আপনি পড়ে আসবেন বলতেছেন, আপনি কি প্রশ্ন করে আসছেন? আপনি তো আমাকে মশাই মূর্খের মতো কথা বলেন এখানে। আপনি তো আমাকে মশাই বলছেন। বাউল ভাই, হোয়াট ইজ দিস? প্রশ্ন করে সে কি মিন করে? সে কি বিজ্ঞানী? আপনি একটু আগে মশাই বললেন কেন? বাউল ভাই, অবশ্যই মশাই। আচ্ছা, আমি তাহলে আমিও তো বলবো প্রশ্ন কি আমি আপনাকে বলেছি? হ্যাঁ, তা কাকে বলছেন? আমি তো বলেছি যে যারা এটা বোঝে তারা করবে। তুষার ভাই, আমরা শুরু করি। বাউল ভাই, এই ধরনের অধ্যত্ত বেয়াদবি এগুলো করবেন না। আপনি একটু আগে বলেছেন বেয়াদবি এগুলো করেন না। আপনি ব্রেক করেছেন ভাই। তুষার ভাই, আপনি নর্মস। তুষার ভাই, আমরা প্রশ্ন করে আসবেন মানে আপনি কি প্রশ্ন করে আইছেন? না না, আপনি বাউল ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরাও বয়সের কথা প্লিজ এই কথা বলবেন না। রাজনীতি বয়স পড়াশোনার কথা বলবেন না। আপনি কি প্রশ্ন করে আইছেন? আপনি কি সক্রেটিস না অ্যারিস্টটল? না, সক্রেটিস অ্যারিস্টটল ভালো লাগবে না। নরমাল জিনিস বাউল ভাই, ইসলামী বাউল ভাই, আপনি স্টুপিডিটি, এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা। প্রশ্ন করে আসবেন মানে হোয়াট ইজ দিস? আমরা কাউরে ব্যক্তিগত আক্রমণ না করি। আপনি মশাই বলবেন কেন? আমার একটা আমার তো একটা এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমার এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা আমি বলছি যারা এটা বুঝে না তাদেরকে এটা নিয়ে পড়তে হবে। যে বিরোধটা কোথায়? রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো হচ্ছে আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম। আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার, কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন? এইটুকুই বলেছি। আমরা বলি যে, আমি আবারও বলছি যে বিএনপি এবং এনসিপি, আমি আবারও বলছি যে আমি চাই যে বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল অন্তপক্ষে প্রশ্ন করার মতো অবস্থায় থাকুক এবং তাদেরকে খামোশ বলার অবস্থায় থাকুক। তো বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে সেখানে খামোশ বলার জায়গা থাকছে না। তো আপনারা ভালো করবেন, বিএনপি আপনাদেরকে সাপোর্ট করবে। বিতর্ক হোক, বিতর্ক কখনো যেন ঝগড়ায় পর্যবেসিত না হয়। তো এটা আমি করেছি আমার দিক থেকে না বাউল ভাই, ঠিক আছে। বাছুর কে বলেছে? না বাউল ভাই, এক নেতা বলতেছেন যে উনি নাকি মানে প্রস্তাব করে নাকি ভাসিয়ে দেবেন একটা বড় রাজনৈতিক দলের ভাষাই সব। ঠিক আছে, এটা তো মানুষের সামনে আছে না, এটা মানুষ বিচার করবে। আমি শুধু আমার বক্তব্যটা বলি। আমরা সামনে যাই। হ্যাঁ, আমি শুধু আমার বক্তব্যটা বলি। আইনসভা এবং সংসদ একই জিনিস। এখন আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই। আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা। আমরা এখানে সংসদ করেছি, একই কথা বলা হচ্ছে, আলাদা কিছু না। রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোট ছোট গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার, এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছে। সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে। সেটার সাথে বিএনপি মিলে আপনার এই যুগপৎ আন্দোলনে 31 দফা দিয়েছে। এটা ওই বিএনপির যে জহিরুদ্দিন মাহমুদ স্বপন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন। ঠিক আছে, এটা এই ছোট ছোট গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে। ঠিক আছে, এটা যারা জানে তারা তো জানে, বাকিদের না জানলেও চলবে। আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে, এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ। অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি? যেটা হচ্ছে অবৈধ সরকার, মানে ফোর্সফুলি পাওয়ার টেক ওভার করেছে, এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয়, যেমন ১/১১ সরকার। ঠিক আছে, এই সরকার সেরকম না। এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে, মানে আদেশ দিয়েছে আদালত যে এই সরকার সংবিধানের 106। এই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। এই সরকার অভিযোগ কেন থাকবে না? অনেক উপদেষ্টা বা অভিযোগ ভারতের সমর্থিত অভিযোগ। আচ্ছা, অভিযোগ করেন আপনি, অভিযোগ তো আমাদেরও আছে, আমরা সমালোচনা করছি না এই সরকারের, কিন্তু আমরা বলছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলবেন আপনি, অর্থাৎ অবৈধ সরকার বলবেন, এটা তো ভারতের ল্যাঙ্গুয়েজ। আমি সেটার বিরোধিতা করেছি এবং বলেছি আদালতের রেফারেন্স আছে, আদালত 106 কনস্টিটিউশনের 106, এবং বলেছে যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত, মানে যেটাকে বলা হয় পপুলার উইল। সারা পৃথিবীতে এটা সবচেয়ে বড় জনসমর্থন, মানে এই পপুলার উইল যেটাকে বলা হয়, মানে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত। এই সরকার নির্বাচিত সরকার না হতে পারে, কিন্তু এটা অনির্বাচিত সরকারও না। এটা হচ্ছে আমার বক্তব্য। এর বাইরে আমরা বলেছি যে ধরেন ভোটের প্রসঙ্গে যারা ভোটের গরম দেখায়, তারা ধরেন 2/3 আসন বাংলাদেশে আপনি যতবার পেয়েছেন দল, আপনি নির্বাচনী স্ট্যাটিস্টিক্স দেখেন না, যখন আপনি 2/3 আসন পাচ্ছেন তখন আপনি ভোট পাচ্ছেন কত পার্সেন্ট? ভোট পাচ্ছেন 38%, 40%, 41%। সেটা টোটাল ভোটারের না, যারা ভোট দিতে আসছে তাদের। এত কম ম্যান্ডেট নিয়ে সংবিধান সংশোধন করা যায় না। এটাকে এবার থামানোর কথা উঠেছে যে আপনি যদি সংবিধান সংশোধন করতে যান তাহলে 2 হাউজেরই 2/3 লাগবে, 1, 2 হচ্ছে গণভোট লাগবে। এগুলো তো খুব মানে সমস্ত গণতন্ত্র, সেটা কি মানে কখনো সম্ভব হবে বলে মনে হয় আপনার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে? না, কি কারণে সম্ভব হবে না? এবং এই যে বলা হলো যে মানুষ, আপনি যদি বলেন যে এই যে বলা হলো যে মানুষ গণপরিষদ বুঝে না, হ্যাঁ, মানে আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনি কি এই সংবিধান চান নাকি নতুন সংবিধান চান? এই জিজ্ঞেস করার তো পদ্ধতি আছে, গণভোট। আপনি গণভোট নেন, জিজ্ঞেস করে দেখেন যে আপনি কি এই সংবিধান চান নাকি নির্বাচিত মানে নতুন সংবিধান চান। এখন নতুন সংবিধান যদি মানুষ রায় দেয় নতুন সংবিধানের পক্ষে, তখন আপনি কি করবেন? আপনি তো নতুন সংবিধান বানানোর জন্য বাধ্য, কারণ মানুষ বলেছে তো। আপনি তো মানুষের কথা রেফারেন্সই বারবার দিচ্ছেন, তাহলে এই নতুন সংবিধানটা আপনি করবেন কোথায়?
নতুন সংবিধান তো আপনি নির্বাচিত সংসদে করতে পারবেন না। নির্বাচিত সংসদ মানে হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত একটা আইনসভা, যারা বিদ্যমান সংবিধানের অধীনেই আপনার আইন প্রণয়ন করবে। আর যখন আপনার সমাজে সংবিধানের মেজর পরিবর্তন কিংবা নতুন সংবিধান লেখার মতো বাস্তবতা আসে, তখন হচ্ছে গণপরিষদ গঠন করতে হয়, যেটা এবার বলা হয়েছে। আপনি দেখবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো, তার মধ্যে একটা প্রস্তাব হচ্ছে এমন একটা নির্বাচন হবে, মানুষ তো মানুষের জায়গা থেকে ভোট দেবে, কিন্তু নির্বাচনটা হবে যার মধ্যে দিয়ে নির্বাচিতরা একই সাথে গণপরিষদ গঠন করবে এবং তারা গণপরিষদ শেষে আইনসভায় পরিণত হবে অটোমেটিক্যালি। এবং এটার উদাহরণ পৃথিবীতে অনেক আছে। আমাদের এই ইন্ডিয়ায় 1947 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই বিষয়গুলো নিয়ে কিন্তু শ্রীলঙ্কায় ছিল। আমি আপনাকে একটু থামিয়ে দিয়ে বলি যে এই বিষয়গুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে কখনো উড়িয়ে দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সেগুলো নির্বাচিত সংসদ এসে করবে। না, নির্বাচিত সংসদ করলে আমি যে কথাটা বলছি এটা তো হচ্ছে না। তো আমি আপনাকে একটা পদ্ধতির দিকে জোর দিচ্ছি। বিএনপি তো মানে অবিশ্বাস করার জায়গাও আছে যে সরকার আপনাদেরকে আস্থা করছে, খুব বেশি আশা করছে, কথাবার্তায় বলছে। মানে সর্বশেষ ঘটনা যদি বলি, সেখানে ডক্টর ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন বা চিন্তা ভাবনা করছেন, সেই মেসেজটা কোত্থেকে আসলো? এটা তো উপদেষ্টা পরিষদের একাধিক উপদেষ্টা নিশ্চিত করেছেন। গণমাধ্যমে সরাসরি গণমাধ্যমে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য না, প্রথম কিন্তু সেটা আপনাদের নাহিদ গেছেন সন্ধ্যায়, নাহিদের মাধ্যমে এসেছে। নাহিদ গেছেন সন্ধ্যায়, কিন্তু ওখানে অবিশ্বাস করা তো অনেকগুলো জায়গা তৈরি হচ্ছে। নাহিদ গেছেন সন্ধ্যায়, আমি বলি আপনাকে, নাহিদ গেছেন সন্ধ্যায় এবং সন্ধ্যায় বেরিয়ে এসে এই কথা বলেছেন। তার আগেই বিকালবেলায় উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল সেখান থেকে বেরিয়ে 2-3 জন উপদেষ্টা পরিষদের সদস্য তারা কিন্তু গণমাধ্যমে এটা বলেছেন। ফলে এই গুঞ্জন ছিলই, ঠিক আছে। এবং প্রধান উপদেষ্টা তো এই যে পরবর্তীতে প্রধান উপদেষ্টা কোনো গণমাধ্যমে, আমি আবার বলি, গণমাধ্যমে প্রথম নাহিদের মাধ্যমেই এসেছে। আচ্ছা, সেটাও সমস্যা না। এখন কি এরকম বিএনপির কাছে মনে হতেই পারে যে বিএনপিকে, যেহেতু দীর্ঘদিন বিএনপি আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগের পরে নর্মালি তারা নির্বাচিত হবে, এটা একটা তাদের আকাঙ্ক্ষা ছিল। বাস্তবে দেশের মানুষ এরকম মনে করে। এখন সেই সময় একটা অবিশ্বাস তো আসতেই পারে যে আপনারা কি এখানে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন টালবাহানায় একটু দীর্ঘায়িত করে এনসিপিকে একটু শক্তপোক্ত করার ব্যবস্থা করছেন? না, এটা তো বিএনপির রাজনৈতিক অবস্থান। বিএনপি সেখান থেকে বলে, বিএনপিকে দেখেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এর একদিনও এদিক সেদিক হবে না। এবং জুন মানে যে জুনই হতে হবে এরকম না, এটা জানুয়ারি হতে পারে, এটা ফেব্রুয়ারি হতে পারে, এটা ডিসেম্বরও হতে পারে। কিন্তু আপনি যখন বলেন যে ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা অসহযোগিতা করব, তখন থেকেই সমস্যাটা শুরু হয়, ঠিক আছে। আমরা এই জায়গাতে আপনাকে থামিয়ে দিয়ে বাউল ভাই, তাহলে এইটাই বলবেন যে যদি জুন, মানে প্রধান উপদেষ্টা শুরু থেকে বলছেন যে সংক্ষিপ্ত যদি আপনারা সংস্কার হয়, সেই সংস্কার ডিসেম্বরে সম্ভব, আর একটু বেশি লাগলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, তো সেই জায়গাতে আছেন সরকার। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি টক শোতে কোনোদিন এই আচরণ করি না। আমার ছোট ভাই, তারা আমার বয়সে অনেক ছোট, তারা যখন বলে যে কি পড়াশোনা করে আসতে হবে, আহত বোধ না, এটা আমরা আহত বোধ করি, সেই জন্য আমি ইমোশনাল হয়েছি। সরি আমি এর জন্য। শোনেন, এই যে বললো যে ভারতের ভাষায় কথা বলছি আমরা, ভারত যদি বলে, ভারত কি চাণক্য রাজনীতি করে? ভারতের বিরুদ্ধে যত সংগ্রাম আমরা করেছি, যত কথা আমরা বলেছি, আর কে বলেছে? শুধু তারা বলে না, দেখেন, ভারত যদি বলে যে সারোয়ার তুষার খুব ভালো ছেলে, আমি কি বলবো যে সারোয়ার তুষার খুব খারাপ ছেলে? যদি বলে কোনো কারণে ট্রিক্স করেও যদি বলে যে তুষার খুব ভালো ছেলে, তাহলে কি আমাকে বলতে হবে যে সে খুব খারাপ ছেলে? এটা একটা সহজ সরগরম, একেবারে কি বলবো, মানে ভারত যদি যেটা বলবে সেটা আর বলা যাবে না, উল্টো করে বলতে হবে। তো ভারত যদি আপনার মতো উল্টো করে বলে, আমি কি তখন সোজা করে বলবো? খুবই মানে স্থূল চিন্তা আর কি, সহজ সরলীকরণ। জিয়াউর রহমানকে হত্যার পর জেনারেল মঞ্জুর একই কথা বলছে যে ভারতের দালালকে উৎখাত করা হয়েছে। ভারতীয় দালালকে রাজনীতি থেকে উৎখাত করা হয়েছে বলেছে কিন্তু। আর মির্জা ফখরুল একবার কয় যে, এখন কইতেছে লেলাই দিয়ে কিছু, যে ভারতের দালাল। আর হাসিনার ভাষা একই, হাসিনা কইতো পাকিস্তানের দালাল। হ্যাঁ, আর সালাউদ্দিন আহমেদ তো দালালি। হ্যাঁ, এমন কেউ নাই যে ভারতের দালাল না। কি বলবেন আপনি? আচ্ছা বলেন তো, এই যে ট্যাগিং এর পলিটিক্স, বিএনপি কি ভারতের দালাল হইতে পারে? বিএনপি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, 3 বার ক্ষমতায় যেতে পারে নাই।